আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সুনামগঞ্জ সীমান্তে বিস্ফোরক উদ্ধার, নাশকতার জন্য আনা হয়েছে দাবি বিজিবির। প্রবাসী বসবাসরত সিলেটের সফল ব্যক্তিদের সম্মাননা জানালো সিলেটের জেলা প্রশাসন। মৌলভীবাজারে স্কলার্স ফাউন্ডেশনের আয়োজনে স্কলার্স মেধা যাচাই পরীক্ষা 2025 অনুষ্ঠিত। প্রবাসীদের অর্থায়নে বিশ্বনাথের খাজানশীতে 10ম টি-20 ইউনিয়ন ক্রিকেট লিগ শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জ সীমান্তে বিস্ফোরক তৈরির 24টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। শুক্রবার সকালে জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজগাঁও গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। সীমান্তে বাংলাদেশের 30 গজ ভিতরে পলিথিনে মোড়ানো গাছের খড়কুটো দিয়ে ঢেকে রাখা ছিল ডেটোনেটরগুলো। সকাল 8টার দিকে এগুলো উদ্ধার করা হয়। বিজিবি বলছে এসব ইলেকট্রিক ডেটোনেটর দিয়ে শক্তিশালী ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস প্রস্তুত করা হয়। এগুলোর সঙ্গে টিএনটি অথবা প্লাস্টিক এক্সপ্লোসিভ যুক্ত করে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো সম্ভব বলে তারা জেনেছেন। দুপুর 12টার দিকে সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের 28 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির এসব তথ্য জানান। এ নিয়ে ব্যাটালিয়ন কার্যালয় প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করেন তিনি। কর্নেল জাকারিয়া কাদির ধারণা করছেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার জন্য এগুলো আনা হতে পারে। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা এর পেছনে থাকতে পারে। এজন্য তারা সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। স্থানীয়ভাবে এসবের পেছনে কারা থাকতে পারে, কী কারণে আনা হয়েছিল, এই বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসে বসবাসরত সিলেটের সফল ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে। এ উপলক্ষে প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র্যালি, স্থানীয় প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও বিশেষ অবদান রাখায় বিশ্বের 11টি দেশের 103 জন প্রবাসী বাংলাদেশিকে প্রথমবারের মতো সম্মাননা দিয়েছে সিলেট জেলা প্রশাসন। শনিবার দুপুরে সিলেট নগরের রিকাই বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই সম্মাননা দেয়া হয়। সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক এই 6 ক্যাটাগরিতে এই সম্মাননা দেয়া হয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এই আয়োজনের মূল উদ্যোক্তা। জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, সর্বোচ্চ একবারে কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছি বাকিংহাম প্যালেসে। ওইটার থেকে আমার মনে হয় এটা সবচেয়ে এইটার গুরুত্ব অনেক বেশি, যেহেতু আমি এখানে জন্ম, এই সিলেটের জন্ম, এবং আমি আমার দেশে এবং আমার বাড়িতে এই সম্মাননা পেয়েছি, স্বীকৃতি পেয়েছি, এবং সবার সাথে, শুধু আমি একা না, আমরা প্রবাসী অনেকেরা পেয়েছি। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। এই প্রথম বাংলাদেশের হিস্টোরিতে প্রবাসীদেরকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো, এবং এখানে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা তাদের হার্ডওয়ার্ক এবং অ্যাচিভমেন্টের জন্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সারা সিলেট দেখছি আমরা সাজসজ্জে সজ্জিত হয়েছে, এবং এটা শুধু একটা অ্যাওয়ার্ড নয়, একটা রেকগনিশন ফর দ্য কন্ট্রিবিউশন দ্য নন রেসিডেন্ট বাংলাদেশি মেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমরা জানি 52 বছর হয়ে গেছে এই স্বাধীনতার, এভাবে তো কেউ আমাদের কোনোদিন ডাকে নাই নিজ জন্মভূমিতে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তো এই জন্য আমরা ধন্যবাদ জানাই জনাব আমাদের বর্তমান জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম সাহেবকে। অনুভূতিটা অত্যন্ত ডিফারেন্ট, কারণ এটা আমার নিজ জেলাতে আমি পেয়েছি। আমি আরও 10 বার সিআইপি পেয়েছি, যাতে এটার থেকে আজকের অনুভূতিটা অনেক ডিফারেন্ট, বিকজ আমি আমার জন্মস্থান এখানে পেয়েছি। একজন জেলা প্রশাসক নিজের প্রশাসনিক কাজের বাইরে গিয়ে অনেক যুগান্তকারী কাজ করতে পারেন। তার একজন প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। আজকে এই অনুষ্ঠানই তার একটি উদাহরণ, এবং এই নিজের জন্ম জেলায় প্রবাসীরা সম্মানিত হতে পারে কৃতজ্ঞ চিত্রে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়েছেন এই জেলা প্রশাসকের প্রতি। যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে নীতিগতভাবে পলিসি মেকিংয়ে যদি এনআরভিদেরকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আপনি আইসিটি, বিজনেস, এডুকেশন, হেলথ, এই 4টা সেক্টরে সিলেট হতে পারে ব্যাংকক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো। স্বাধীনতার 54 বছর পরে আজকে আমরা সিলেটে
জেলা প্রশাসন কর্তৃক যে সম্মান পেলাম এটা আমরা অভিভূত। এবং এটা আমারে অনুপ্রাণিত করার পাশাপাশি যারা আমরা যে ফিউচার জেনারেশন তারাও অনুপ্রাণিত হইব। এই ডিসি মহোদয়কে আমি অনুরোধ করব, এখানে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের কিন্তু মেইন একটি দাবি আছে যাতে আমরা পূর্ণাঙ্গ সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ করার জন্য যাতে প্রতিটি বিমান এখানে নামতে পারে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর আব্দুল নাসের খান। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানকে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসন সিলেট জেলার গর্বিত প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেয়। উদ্দেশ্যটা সেটা হলো যে আমাদের প্রবাসীদের প্রতি আমরা যে কৃতজ্ঞতা, তাদের যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দেওয়া, একই সাথে প্রবাসীরা এবং আমরা দেশের সবাই মিলে যারা আছি সবাই মিলে আরও কীভাবে মানে এই দেশের উন্নয়নে, বিশেষ করে সিলেটের উন্নয়নে বা দেশের উন্নয়নে কাজ করতে পারি, মূলত এইটা একটা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে আমরা চাই আমাদের প্রবাসীরা এখানে ফিলান্থ্রপিক অনেকগুলো কাজের সাথে যুক্ত হোক, একই সাথে এখানে ইনভেস্টমেন্ট সুযোগ তারা করবে এবং তাদের যে জ্ঞান বা প্রযুক্তিগত যে জ্ঞান আছে সেটা বাংলাদেশের ছাত্রদের সাথে বা এখানে যারা কাজ করে তাদের সাথে বিনিময় করা। ডিসি যে একটা অবিস্মরণীয় একটা যে সিলেটবাসীকে যে মানে কাজ করিয়ে দিতেছেন, উনি অমর হয়ে থাকবেন আমাদের সিলেটের জন্য। ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসক সরোয়ার আলম সাহেবকে। উনি যে আমাদের প্রবাসীদের এত বড় একটা সম্মাননার আয়োজন করেছেন। I want to start off by thanking the DC Sawar Alam for awarding us, recognizing our contribution towards Bangladesh. অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতারুল আলম, প্রবাসী ব্যক্তিত্ব ডক্টর ওয়ালি তসরউদ্দিন, ব্যারিস্টার নাজির আহমদ, সাবেক স্পিকার আয়াস মিয়া। প্রবাসীদের রেমিটেন্সকে বলা হয় অর্থনীতির লাইফলাইন, অক্সিজেন। মূল কথা হচ্ছে ব্রিজিং। আমাদেরকে ব্রিজ তৈরি করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আলহামদুলিল্লাহ, ওয়ান্ডারফুল, শুক্রিয়া। এবং আজকে আসলে দিস ওয়াজ লং ওভারডিউ, বাট অ্যাজ উই সে বেটার লেট দেন নেভার। আলহামদুলিল্লাহ, অল ক্রেডিট গোজ টু ডিসি সারোয়ার আলম। এখানে আমার বেশ কয়েকটা ফার্ম আছে, 30-40 জন মানুষের জব করে। এটা আসলে আমাদের এনকারেজিং যে আমাদের গভর্নমেন্ট এখন রিকগনাইজ করে যে সম্মানিত সচিব। এর আগে সকালে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় সেমিনার। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার ডায়াবেটিক ভবনে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির 41তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অত্র সমিতির হিসাবরক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাক্তার এম এ আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সমিতির কার্যনির্বাহী পরিষদ দেলোয়ার হোসেন বাচ্চু, মোজাম্মেল আলী শরীফ, মোহাম্মদ ইউসুফ আলী, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, সৈয়দ মুনিম আহমদ রিমন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ডাক্তার দিলশাদ পারভিন চৌধুরী, জাহানারা মতিন, সুরাইয়া বেগম চৌধুরী, রেহানা পারভিন, সাংবাদিক সৈয়দ হুমায়দ আলী শাহিন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, হাসিব হোসেন খান, নিয়াজ রহমান, নুরুল ইসলাম কামরান সহ অন্যান্যরা। গোলাপগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আলহাজ আফতাব আলী ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগ ও অর্থায়নে অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরিচালনায় উপজেলার বুধবাড়িবাজার ইউনিয়নের আওই গ্রামে মরহুম আফতাব আলীর বাড়িতে এলাকার 261টি পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন তার পরিবারের 3 প্রজন্মের সদস্যরা। বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। গোলাপগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আলহাজ আফতাব আলী ট্রাস্ট। গত বুধবার ট্রাস্টের উদ্যোগ অর্থায়নে অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরিচালনায় উপজেলার বুধবাড়িবাজার ইউনিয়নের আওই গ্রামে মরহুম আফতাব আলীর বাড়িতে এলাকার 261 পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তার পরিবারের 3 প্রজন্মের সদস্যরা। ট্রাস্টের সভাপতি আলহাজ শামসুদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জুনেদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ জিয়ামিয়া, হাফিজ মাওলানা নাসির উদ্দিন, হাফিজ মাওলানা আলী আহমদ, হাফিজ মাওলানা রশিদুর রহমান, জাহেদ আহমদ, জুবের আহমদ, জুনায়েদ আহমেদ, স্থানীয় আবিদ হুসাইন, আবু বদর, আলী আকবর প্রমুখ। আগামীতেও ট্রাস্টের সামাজিক কর্মকাণ্ডে এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে বক্তারা বলেন, মানুষের সেবার জন্যই পিতার নামে ট্রাস্ট গঠন করা হয়। আজকে এই শীতের সিজনে যে কমলি আমরা বাঠিয়া দিলাম, এটা আমার সৌভাগ্য। আমরা
প্রায় 4 জেনারেশন আজকে একত্রিত হইয়া আমার এলাকার গরিব মানুষের যে কিছু সাহায্য করতাম পারছি, এটা আল্লাহর হুকুম। আর আপনারা কাছেও এপিল, আপনার গ্রামেও নিশ্চয়ই এই ধরনের নিডি পিপুল আসেন, যেন পাশে দাঁড়ানি আপনার দরকার। আর যে দাঁড়াইরা পাশে আসেন তাই আরও হাত প্রসারিত করিয়া আরও তারারে সাহায্য করার চেষ্টা করবা। We honor our parents for their hard work and dedication, which has allowed us to lay the foundation of this trust. I sincerely thank everyone who has joined us today. We pray that Allah subhanahu wa ta'ala gives us the tawfiq to carry out such events in the future to continue to support the community, inshallah. ট্রাস্টটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 4 বছর যাবত আমাদের এলাকার জনগণের খেদমত করার চেষ্টা করছি। আমরা আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ট্রাস্টকে কবুল করুন। আমার বাবা চাচা শুরু করেছেন, পরবর্তীতে আমরা করিতেছি এবং আমার বাগনা বাগনি এরাও করিতেছেন। আমরা বিদেশি যারা আছি আওয়াই বাণীগ্রাম লোকালিটির এরিয়া, আমি উদ্যোগ দিমু যে আপনারা আইতা দেশ আইয়া আমরা লোকাল গরিব মানুষ যারা আছেন থান তোরা সাহায্য করার লাগি ই সিজন। The whole concept behind this is that the next generation see and they continue this hard work. Allah subhanahu wa ta'ala has blessed us with so much. The idea isn't to just hold and eat. The idea and the concept in Islam is to share amongst others, and that's what we're trying to teach our younger generation, that you are to distribute this, share your wealth amongst others, and as a community, as a group, as a neighborhood, that we all are to grow. Hopefully, please make dua. Inshallah, we can continue doing this in the years coming. Thank you, everybody. Thank you, Allah, for everything. এলাকার শীতার্ত মানুষ এই ট্রাস্টের সকলের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া ও দোয়া কামনা করেন। এই পরিবার ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সময়ে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের উপকারে আসে এমন সামাজিক কর্মকাণ্ড যেন আগামীতেও অব্যাহত থাকে। আমার গোসলে নাই, শীতে বাতে কষ্ট পাই, এবলাও শীতর কালো আমরা রে কমল টমল দিতরা। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজারে স্কলার্স ফাউন্ডেশনের আয়োজনে স্কলার্স মেধা যাচাই পরীক্ষা 2025 অনুষ্ঠিত। প্রবাসীদের অর্থায়নে বিশ্বনাথের খাজানশীতে 10ম টি20 ইউনিয়ন ক্রিকেট লিগ শুরু। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারে সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজে স্কলার্স ফাউন্ডেশন মৌলভীবাজারের আয়োজনে স্কলার্স মেধা যাচাই পরীক্ষা 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সৈয়দ শাহ মুস্তফা ডিগ্রি কলেজে স্কলার্স ফাউন্ডেশন মৌলভীবাজারের আয়োজনে স্কলার্স মেধা যাচাই পরীক্ষা 2025 অনুষ্ঠিত হয়েছে। এই জেলার শিক্ষার মান উন্নয়ন, জ্ঞানচর্চা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় স্কলার্স ফাউন্ডেশন 2016 সালে আত্মপ্রকাশ করে। গত 20 ডিসেম্বর 2025 জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলার 7টি উপজেলার 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত 1000 শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত পরীক্ষা কেন্দ্রে স্কলার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন হয়। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সুতরাং আমরা শিক্ষা দীক্ষায় আমাদেরকে দেশকে এগিয়ে নিতে হলে এই শিক্ষাক্ষেত্রকে প্রায়োরিটি দিতে হবে। আমাদের জেলা শিক্ষা দীক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। আমরা আমাদের এই জেলার কোমলমতি শিশুদেরকে, এই কিশোরদেরকে আমরা স্কুলের ছাত্রছাত্রীদেরকে তাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আজকের এই আমাদের আয়োজন। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল আলী, অত্র কলেজের প্রিন্সিপাল রুমা দর কৃষ্ণা, সহকারী অধ্যাপক রেজাউর রহমান রেজা, সিনিয়র সাংবাদিক বক্সি ইকবাল আহমদ, বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ আবু তাহের, ব্যাংকার মোহাম্মদ আক্তার হোসেন, ব্যাংকার মুস্তাক আহমদ মম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সহকারী অধ্যাপক হাফেজ তাজুল ইসলাম, শিক্ষাবিদ লুকমান আহমদ, সাংবাদিক মাহমুদুর রহমান, শিক্ষানুরাগী সানাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহ সুশীল সমাজ ও
অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। উপস্থিত বিশিষ্টজনরা স্কলার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। এর উদ্দেশ্য হলো যে শিক্ষার্থী যারা তারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ, তাদেরকে এই মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে তারা যাতে তাদের মেধার যথার্থ বিকাশ হয়। এই সময়ে এই ধরনের একটা প্রতিযোগিতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিক্ষার যে মান, এই মান উন্নয়ন করতে পারি বিভিন্ন মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে। আমাদের শিক্ষা বিস্তারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের যে স্কলার ফাউন্ডেশন চেয়ারম্যান, উনি আমাদের সিনিয়র সহসভাপতি, উনি একজন উদ্যোক্তা। আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠানে ওনার একটা আলাদা আগ্রহ আছে। যে আজকে মৌলভীবাজার জেলার শিক্ষার মান উন্নয়নে এই স্কলার ফাউন্ডেশনের পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা কৃতজ্ঞ। গার্জেন এবং শিক্ষার্থীরা তাদের অনেক উদ্যম এবং আগ্রহ নিয়ে পরীক্ষার সেন্টারে তারা অংশগ্রহণ করে। মৌলভীবাজার স্কলার্স ফাউন্ডেশনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা পরিবেশে আমাদের স্টুডেন্টকে আর কি বৃত্তি পরীক্ষার আগ্রহী বাড়ানোর জন্য। বাচ্চাদের প্রতি বছরই আপনাদের এই স্কলার্সের জন্য ঘোরা বন্ধ হইলে আপনাদের পরীক্ষার অপেক্ষায় থাকে। পরিশেষে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। এই পরীক্ষাটা আমার অনেক ভালো হয়েছে, আশা করি আমি এবারও একটা ভালো ফলাফল করব। স্কলার্স ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। প্রবাসীদের অর্থায়নে বিশ্বনাথের খাজানশীতে দশমবারের মতো শুরু হলো দশম টি20 ইউনিয়ন ক্রিকেট লিগ। খাজানশী ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও যুক্তরাজ্যে গঠিত স্পোর্টস সংস্থা V7 এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায় খাজানশী ইউনিয়নের স্টেশন বাজার সংলগ্ন মাঠে এই দশম টি20 ইউনিয়ন ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়। খাজানশী ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে 18টি ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে 9 নম্বর ওয়ার্ডের রাইজিং স্টার ক্রিকেট ক্লাব 5 নম্বর ওয়ার্ডের তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাবের মোকাবেলা করে। এতে 6 উইকেটের রাইজিং স্টার ক্রিকেট ক্লাবকে হারিয়ে তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব বিজয়ী হয়। এর আগে বোলিং ও ব্যাটিংয়ের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ও উদ্বোধক যুক্তরাজ্য প্রবাসী লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য V7 এর পরিচালক বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাসিত রফি। এ সময় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, ক্রীড়াঙ্গন সহ বিশ্বনাথের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। সভায় উদ্বোধকের বক্তব্যকালে আব্দুল বাসিত রফি বলেন, শুধুমাত্র খেলাধুলা নয়, সকল পর্যায়ে বিশ্বনাথকে এগিয়ে নিতে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত আছে এবং থাকবে। খাজানশী ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আহমদ শেবুলের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আব্দুল কাইয়ুমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির ও সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ। সভা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আগের দিন সন্ধ্যায় ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা শেবুল মিয়া। এ সময় খাজানশী ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসীদের সহযোগিতা শুধুমাত্র খেলাধুলায় নয়, এই সমাজের সামাজিক উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রবাসীরা। সেজন্য আমরা সকল প্রবাসীকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই সকল সহযোগিতাকে কবুল করেন, তারা যেন সুস্থ থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস চালাচ্ছেন, এই প্রয়াস যেন অব্যাহত থাকে। ধন্যবাদ জানাইলাম খাজানশী ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে। আজকে সুন্দর একটি এই খেলা তারা শুরু করতে পেরেছে এবং আমি আমার V7-এর সম্মানিত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাইলাম। আমাদের সকলের সহযোগিতায় এই টুর্নামেন্টটি সফল এবং সার্থক হবে। আমি এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দকে এলাকাবাসীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি। সুনামগঞ্জে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা অবৈধভাবে আনা 40 লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছেন। জেলার বিশম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রাম থেকে এই পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সকালে বিজিবি ও সেনাবাহিনীর সদস্য ঘাগটিয়া গ্রামে অভিযান চালান। এই সময় গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মালিকানাবিহীন 2500 কেজি জিরা
ও 4,900 কেজি ফুচকা জব্দ করা হয়। এগুলো ভারত থেকে অবৈধভাবে এনে রাখা হয়েছিল। এসব পণ্যের আনুমানিক দাম 40 লাখ টাকা। অভিযানে সেনাবাহিনী ও বিজিবির 30 সদস্য অংশ নেন। সুনামগঞ্জের বিজিবির 28 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, জব্দ করা ভারতীয় পণ্য জেলা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং ফুচকা জব্দ করা হয়। প্রায় আনুমানিক 9,500 কেজি ফুচকা এবং 2,500 কেজি জিরা জব্দ করতে আমরা সমর্থ হয়েছি, যার আনুমানিক সিজার মূল্য প্রায় 42 লক্ষ টাকা। তো সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির প্রতিটি সদস্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL চালু উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেছে সিলেটের শিশু কিশোররা। বিসিবির পরিচালক রাহাত শামস এর সার্বিক ব্যবস্থাপনায় এবং স্থানীয় সংগঠকরা এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হন। এই কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকায় যত্রতত্রভাবে ফেলা আবর্জনা নিজেরা পরিষ্কার করেন। শিক্ষার্থী ছাড়াও সিলেটের 4টি ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটাররা এবং উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মেম্বাররা এই কার্যক্রমে অংশ নেন। বিসিবির পরিচালক রাহাত শামস জানান, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতার অংশ হিসেবেই মূলত এটি একটি প্রতীকী কর্মসূচি। সবাই যাতে নিজেদের পরিবেশ নিজেরাই পরিষ্কারে সচেতন থাকি, এটাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।